আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ছোট্ট একটা কমপ্লিমেন্টের ভেতর লুকিয়ে আছে এক ভয়ানক গা শিউরে ওঠা না জানা গল্প। তবে সেদিকে বিন্দুমাত্র ধ্যান নেই তর্পণে। যখন থেকে মেয়েটিকে নিজের পরিবার ভাবতে শুরু করেছে তখন থেকে মেয়েটির ছোট্ট দুনিয়াটাকে সকল রকমের প্রতিকূলতা থেকে দূরে রাখার চেষ্টা করছে। তার জন্য তার পরিবারকে এমন নোংরা মন্তব্যের কবলে পড়তে হবে, আর সে নিজ ফায়দা হাসিলে তাকে অক্ষত রাখবে। বিনা শব্দে লোকটির দিকে ডান বাহু ভেদ করে সরু নলাকার বুলেট চলে যায়। একটা বুলেট আগন্তুকটিকে কোনোরূপ সরতে পারল না। সে সিয়াসার দিকে বুলেট ছুড়ে দিয়েছে। পরবর্তী পরিস্থিতিটা কিছুটা ঘোলাটে, কিছুটা বিভ্রান্তিকর। সিয়াসা ভরত দেহ অবয়ে লেপ্টে আছে দর্পণের বুকে, থরথরিয়ে কাঁপছে। মেয়েটির লতানো দেহটি চোখের সামনে তখনও অনবরত বুলেটের আঘাতে ঝাঁঝরা হয়ে যাচ্ছে আগন্তুকের দেহটি। গান হাতে দর্পণের শীতল দৃষ্টিতে নিবদ্ধ আশরাফের দুর্বদ্ধ মুখশ্রী। লোকটা মারা গিয়েছে, তবু সে গুলি ছুঁড়ে যাচ্ছে। সে থমথমে কণ্ঠে বলল, আপনি আইন নিজের হাতে তুলে নিতে পারেন না? রক্তলাল নেত্রদয় ভস্য করে ফেলেছে দর্পণের শীতল মুখশ্রী। সিয়াসার দিকে নজর পড়তে সে বড় বড় কদমে তাদের নিকট আসে। হ্যাঁচকা টানে সিয়াসাকে দর্পণের বাহুড্র থেকে ছাড়িয়ে নিয়ে নেয় নিজের কাছে। ক্রুদ্ধ গলায় দর্পণের উদ্দেশ্যে বলল, আর যদি শেয়ার কিছু হয়ে যেত, আমিও আপনাকে ঠিক এভাবেই মারতাম। স্টে অ্যাওয়ে ফ্রম হার। মামু, স্পিড কমাও, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। সিয়াসার কান্নারত গলায় বলল। এমন পরিস্থিতিতে সে কখনো পড়েনি, হয়তো পড়তে দেওয়া হয়নি। সে জানে না, মারামারি খুনাখুনি ঝগড়া ঝামেলা সে পছন্দ করে না। তার পৃথিবীটা তার পাপা নির্মল ঝামেলাহীন ভয়হীন করে গড়ে তুলেছে, সে তাতেই অভ্যস্ত। এমনকি মেয়েকে একটা স্বাভাবিক নির্ভীক জীবন দেওয়ার জন্য সে চাকরি ছাড়ে। তাই তো সিয়াসার আশেপাশের পরিবেশ এতটা সুন্দর, এতটা সহজ সরল আনন্দময়। কর্মজীবন হিসেবেও বেছে নিয়েছে জীবন রক্ষা করার দায়িত্ব। সেখানে আজ নিজের চোখের সামনে এমন বিভৎস দৃশ্য সে মানতে পারছে না। আশরাফকে নিরুত্তর হাই স্পিডে গাড়ি চালাতে দেখে সে আবারও বলল, মামু আস্তে চালাও, কি করছো? সহসা আশরাফের কোধা নলে দগ্ধ দৃষ্টিদ্বয়ের কবলে পড়ল সে আর কান্নারত মুখটি। আজ একটুও স্নেহের দেখা মিলছে না। আশরাফ চিপিয়ে চিপিয়ে বলল, আর যদি আমার হাত পা বাঁধা না থাকতো, তবে তোকে কষিয়ে দুটো চড় মারতো। মারো, দুটো চড় মারলে যদি তোমার রাগ উগ্রতা কমে তো মারো। সিয়াসা উল্টো তেজ দেখিয়ে বলল। আশরাফ গাড়ি থামায়। সিয়াসার দিকে তাকিয়ে তাচ্ছিল হেসে ফের চিপিয়ে চিপিয়ে বলল, সিরিয়াসলি, এটা তোর কাছে উগ্রতা লাগে? বহু বছর আগেও তোর মাকে যখন লাশ অবস্থায় দেখেছিলাম না, আজও মনে হচ্ছিল যেন আমি তোর লাশ দেখবো। এটা তোর কাছে উগ্রতা লাগছে? তোর কি মনে হয় আমরা তোকে শুধু শুধু এত কড়া সিকিউরিটির মধ্যে রাখি? ওহ কাম অন শিয়া, অনেকটা বড় হয়েছিস, এখন অন্তত বোঝার চেষ্টা কর। তোর পাপা আমরা যেটা করছি শুধুমাত্র তোর ভালো থাকার জন্য করছি। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আওয়ার হার্ট লিভস ইনটু ইউ। ডোন্ট মিস ইউজ অফ দিস উইকনেস। দেহের সমস্ত ভর ছেড়ে সিটে দেহ এলিয়ে আছে সিয়া। চোখ দিয়ে অনর্গল অশ্রু গড়িয়ে পড়ছে। মিলান দৃষ্টি মামার দিকে তাক করে মলিন কণ্ঠে বলল, এই পৃথিবীতে আমি ছাড়া তার আর কেউ নেই মামু, তার আমাকে খুব প্রয়োজন। পৃথিবীর সকলে যদি এক হয়, তবে কি তুই সকলের প্রয়োজন মেটাবি? শুধু তার। ফিল্মি ডায়লগ বন্ধ কর শিয়া। ইটস নট আ মুভি। সে একজন নিরাপত্তা বাহিনীর লোক, দুলাভাই কখনো মানবে না। পাপা নিজেও একজন নিরাপত্তা বাহিনীর লোক ছিল, আর তোমরা আমায় কখনো এমন কোনো বাইন্ডিংস দাওনি যে আমি একজন নিরাপত্তা বাহিনীর লোককে ভালোবাসতে পারবো না। এই প্রশ্নের জবাব নেই আশরাফের কাছে। নিরুত্তর আবারও গাড়ি স্টার্ট দিল সিয়াসা। অসন্তুষ্ট মামার নিরুত্তরতায় থমথমে মুখে জানালার বাইরে মুখ বের করে চুপটি করে বসে রইল। সে বুঝতে চাক বা না চাক, দর্পণ একজন সেনা কর্মকর্তা, এমন দৃশ্য তার রোজগার। তবু আজ কেন জানি দর্পণের পেশা নিয়ে তার মধ্যে সংশয় সৃষ্টি করছে। তার কি আদৌ একেবারের জন্য সঠিক সঙ্গী? বিগত মাসগুলোতে প্রতিনিয়ত যার প্রেমে পড়েছে, যার ছোট ছোট যত্নগুলোতে মন হারিয়েছে, আজ তাকে নিয়ে সংশয় সৃষ্টি হচ্ছে, মানতে পারছে না সিয়াসা। ওভার থিঙ্কিং করতে করতে একসময় ফুপিয়ে উঠল সে। আশরাফ এক দৃষ্টিতে তাকিয়ে আছে ফ্রন্ট মিররে, যেখানে ভাসছে কারোর আত্মচিৎকার, একটু বাঁচার আহ্বান চেষ্টা।
পৌরশালী দাম্ভিকতার আড়ালে লুকিয়ে থাকা নরম অবয়টা নিজের সত্তা হারায়। লাল হওয়া চোখ দুটো পানি ছেড়ে দেয়। নিচে দুর্বলতা লুকাতে গাড়ির ভেতরে লাইট বন্ধ করে দিল। বাসায় পৌঁছাতে পৌঁছাতে জানালার ধারে মেয়েটি নিদ্রা আচ্ছন্ন। আশাব থমথমে মুখে ছিয়াশাকে কোলে তুলে নিল। ছিয়াশা ঘর পর্যন্ত নিতে বদ্ধ দরজায় বাধাপ্রাপ্ত হলো। সে রুষ্ট কণ্ঠে মিনিকে ডাক দিল। ঘুমন্ত মিনির কলিজা স্যাত করে উঠল আশরাফের কণ্ঠে। আপে এখনো বাড়িতে আসেনি, এটা জানলে তার নিস্তা নেই। এতক্ষণে সেই উত্তেজনায় তার ঠিকমতো ঘুম আসছিল না। সে ভয়ত কণ্ঠে বলল, কেডা এ রাইতে ঘুম নাই আফনা গো? রাইত বেরাইতে মানুষের ঘরের দরজা টাহান কেয়া? মিনির বাচ্চা, থাপড়ে তোর দাঁত ফেলে দেবো, দরজা খোল। মিনি ভয়ে ভয়ে দরজা খুলছে। আশ্চর্যের চরম পর্যায়ে পৌঁছে গেল ছিয়াশাকে দেখে। আশরাফ ছিয়াশাকে বিছানায় শুয়ে দিয়ে ওই টিস্যু দিয়ে মুখ মুছিয়ে হাত স্যানিটাইজ করে দিল। যাওয়ার সময় মিনির দিকে গরম চোখে তাকিয়ে বলল, কত প্রকার নাটক করতে পারিস তা কাল সকালে দেখবো। এখন শান্তির ঘুম ঘুমিয়ে নে। আমি কিছুই করি নাই মামা। মিনি কাঁদো কাঁদো গলায় বলল। আশরাফ ধপধপ পাই নিজের ঘরে গেল। নিজের ঘরে ঢুকেই গরম হাওয়া বাড়ি খায় আশরাফের দেহে। ব্যক্তির রাগের মাত্রা আরও বেড়েছে। ধূপধাপ আওয়াজ করে ফ্রেশ হলো। বিছানায় এলোমেলো শাড়িতে ঘুমন্ত নারীর ঘুমে তাতে একটু বাধা ঘটল না। বৈদ্যুতিক ফ্যানের বাতাসে সে আরামসে ঘুমাচ্ছে। এমনিতে তো ষাঁড় গরু লোকটার জন্য ঠিকঠাক ঘুমাতে পারে না। এসি চালিয়ে রাখে, একটু যে ছড়িয়ে ছিটিয়ে ঘুমাবে তারও জো নেই। তারপর আবার তাকে জড়িয়ে ধরে না ঘুমালে তার অপমান হয়। বিছানার হেডবোর্ডের সাথে মাথা ঠেকিয়ে থমথমে গম্ভীর মুখে বসে আছে আশরাফ। সরু দৃষ্টি বিছানায় শায়িত নারীর উপরে। হাত বাড়িয়ে এসি পাওয়ার 26-24 না একেবারে 16-তে নিয়ে আসলো। গুনে গুনে ঠিক 2 মিনিট বাদ মেয়েটি নড়েচড়া দিয়ে উঠল। অস্পষ্ট স্বরে ন্যাকা কান্নার গলায় বলল, আম্মা একটা কাঁথা দাও, শীত করছে। ও আম্মা! ঘরে ঢোকার পর থেকেই আশরাফ ঠিক 10 মিনিট পর্যন্ত ধৈর্য ধারণ করেছে। আর ধৈর্য ধারণ করা তার পক্ষে সম্ভব নয়। বেডসাইড টেবিলের উপর থেকে এক গ্লাস পানি নিয়ে তার কিছুটা ঢেলে দিল মিনময়ীর মুখে। ধরফরিয়ে উঠল মিনময়ীর হ্যাংলা পাতলা দেহটি। উৎসুক পিটপিট করে তাকে বোঝার চেষ্টা করলো সে কোথায় আছে। ডিম লাইটের আলোতে আশরাফের রাগান্বিত মুখটি নজরে আসতে সে তড়িৎ গতিতে নিজের অবস্থানের দিকে তাকালো। দুজনের মাঝে দুহাতের মতো দূরত্ব। মস্তিষ্ক যেন তার সঠিক ঠিকানা পেল। এ ষাঁড়গরু এখনো তাকে আস্ত রেখেছে এই ঢের। সে অজুহাতের সুরে মিনমিন করে বলল, আপনি তো ছিলেন না তাই। আশরাফ শীতল দৃষ্টি নিক্ষেপ করে কাঁথা নিজের গায়ে মেলে দিয়ে শুয়ে পড়ল। মিনময়ী চুপচাপ বুঝমান ইঁদুরের মতো হুলো বিড়ালের বুকের সাথে লেপটে গেল। প্রতিদিনকার মতো বলিষ্ঠ হাতবন্দি হলো না, বরং ব্যক্তিটি স্বয়ং তার বুকের উপর মাথা এলিয়ে দিল। রুগ্ন দেহটি ছটফটিয়ে উঠল। ন্যাকা সুরে বলে উঠল, কি করছেন? দুশ্চিন্তায় আচ্ছন্ন মন মস্তিষ্ক একটু শান্তি খুঁজে পেয়ে চোখ বুজে নিল। গমগমে স্বরে বলল, পাড়ার কোনো জোয়ান ছেলেকে এনে দেবো তোমার বুকে ঘুমানোর জন্য? মিনময়ী বুঝে গেল এ কথার গন্তব্য বুড়ো শব্দটাতেই এসে থামবে। খোঁচা মারা কেউ এই লোকের থেকে শিখুক। নরম ত্বকে খোঁচা খোঁচা দাড়ির মৃদু আঘাত নারীদেহের এক একটা লোম জাগিয়ে তুল। শ্বাস আটকে শক্ত হয়ে শুয়ে রইল। খানিকক্ষণ বাদ আবার সেই গম্ভীর স্বর কক্ষের নিস্তব্ধতা ভেঙে কানে ঠেকল। এক্ষুনি শরীর ছাড়বে, শ্বাস নেবে, আর আমার চুলে হাত বোলাবে, নয়তো এখান থেকে ধাক্কা মেরে ফেলে দেব। গ্রীষ্মের চর্মপোড়া দাবদাহে কালবৈশাখী ঝড় যেমন এক পশলা শীতলতা নিয়ে হাজির হয় ধরণীর বুকে, তেমনি সিয়াশাও দর্পণের বেরং খরা পোড়া জীবনে হাজির হয় ভালোবাসার ফুলঝুরি নিয়ে। জীবনের মানে খুঁজে না পেলে জীবন হয়ে দাঁড়িয়েছে। বেঁচে থাকার কারণ খুঁজে না পেলে মৃত্যুর ভয় জাগায় মনস্পটে। মাথা গোজার ঠাঁই না পেলে বুক মেলে দেয়। মরণব্যাধি অসুখ হলে ঔষধি হয়ে হাজির হয়। দুঃখের আনগোনা খুঁজে পেলে হাসি নিয়ে হাজির হয়। কাল্পনিক চাহিদাগুলোর বাস্তব রূপ হয়ে এসেছে তার জীবনে। দিনের পর দিন কর্মজীবনের ব্যস্ততা, ক্লান্তি, রুলস রেগুলেশন ছাপিয়ে কখনো কি কাঠখোট্টা মেজরটি নিজেকে এভাবে অনুভব করেছে? করেনি। ফুরসত মেলেনি কখনো, কিংবা আশকারা আশা ছিল না, কিংবা মনের মতো মানুষটাকে খুঁজে পাচ্ছিল না। কেউ কি জানে মেয়েটির জন্য তার ভেতরে প্রবাহমান অনুভূতির ঘনত্ব?
বুকের ভেতরটা শুষ্ক মরুভূমি নাই ফাটল ধরে চৌচির হয়ে আছে মেয়েটিকে বক্ষ মাঝে নেওয়ার জন্য, মেয়েটি পরিপূর্ণভাবে অনুভব করার জন্য। তার বিশেষ মানুষটির ক্ষুদ্র ক্ষুদ্র বিশেষত্ব আলতো যত্নে পুঙ্খানুপুঙ্খভাবে জানার। প্রাপ্তকালের শুরুটা হবে কারোর লজ্জা বরণে চেয়ে থাকা মুখশ্রী দেখে, অন্তভাগের শেষটা হবে ক্লান্ত বদনটি বুকে জড়িয়ে। বদ্ধ নেত্রে দাপিয়ে বেড়াচ্ছে দর্পণ, অতীত, বর্তমান, ভবিষ্যৎ এবং তলচিত্র। হঠাৎ করেই এত সব চিন্তা কিসের জন্য হানা দিল ইস্পাতের আড়ালে লুকিয়ে থাকা নমনীয় হৃদয়টিতে? নেত্রদয়ে আবছা অবয় চিকন হাটির হৃৎপিণ্ড নামক অস্থির লাপডাপ করতে থাকা অঙ্গটির উপর তার অবস্থান। কারণ হিসাবে এটিকেই দায়ী করছে সে। মেয়েটির একটু স্পর্শে বুকের ভেতর অদ্ভুত ভালো লাগা, উত্তেজনা বিরাজ করছে। হৃদস্পন্দন থেমে গিয়েছে বলবো না, পরে দেখা যাবে অতিরিক্ত আবেগে স্বর্গের দুয়ার খুলে যাবে। পৃষ্ঠদেশে ঠেকে আছে মেয়েটির মুখ, উষ্ণ নিঃশ্বাস ফেলে হাঁপাচ্ছে। দৌড়ঝাঁপ করে কোথা থেকে এসে চাপটে পড়েছে তার উপর। মেয়েটির অগোচরেই হাতের ফোনটির হিস্ট্রি ডিলিট করে স্ক্রিন অফ করে দেয় দর্পণ। ঘাড় কাত করে পেছন থেকে জড়িয়ে ধরা আবদ্ধ নেত্রের মেয়েটির দিকে এক পলক শীতল দৃষ্টি দিলে রক্তকণিকায় উষ্ণতা বৃদ্ধি পায়। মেয়েটির বড্ড আদুরে, সহজ সরল। নিজে যেমন সামনের জনকেও সেই একইভাবে পরিমাপ করে। ভালোবাসার লেনা দেনা, আপনজনের ভালো থাকা চিন্তা করা, মানুষের সেবা করা, হাসি খুশি প্রাণবন্ত চপল মেয়েটির বর্ণনা দিতে গেলে এই শব্দগুলোই আসবে। তাই তো নির্দ্বিধায় আনন্দে উল্লাসে খেইহারা হয়ে এক পরপুরুষকে জড়িয়ে ধরে আছি, যার সাথে হাতগোনা কয়েক মাসের সম্পর্কের ভিত্তি কতটুকু? মানুষটার উদ্দেশ্য কি সৎ? যদি তার সুযোগ নেই, লোকে কি ভাববে? সে কি অশ্লীলতা করছে? এমন কোনো নেগেটিভ চিন্তা তার মধ্যে নেই। সে দর্পণকে ভালোবেসেছে, তাকে নিজের জীবন সঙ্গী ভেবে নিয়েছে, যে কিনা মৃত্যু পর্যন্ত সর্ব অবস্থায় তার জন্য বর্ধকিত। তাকে সে মন প্রাণ থেকে বিশ্বাস করে, তবে সংশয় কেন? লোকটি যে তার ভবিতব্য। সিয়াশাকে গড়ে তোলাই হয়েছে এভাবে, যেখানে নেগেটিভি ন্যারো মাইন্ডের সঞ্চালন হতে দেয়নি সাইফ। কেউ যেন বলতে না পারে মামারা মেয়েটিকে সে লালন পালন করতে পারেনি। ভাবনার অতলে হারিয়ে যাওয়ার আগেই ঘন ঘন নিঃশ্বাস ফেলতে থাকা মেয়েটি জনকণ্ঠে ভেসে আসে। দর্পণ সচকিত হয়, ঘাড় কাত করে দৃষ্টি পেছনে তাক করার চেষ্টা করলেও ব্যর্থ হয় মেয়েটিকে দেখতে। তাই সেভাবে ঘাড় কাত করে অনুভব করতে লাগলো মোহনীয় কণ্ঠস্বর, সাথে বক্ষপটে থাকা নরম হাতের স্পর্শ। পাহাড়ের ওপর আমাদের ছোট্ট একটা কুঁড়ে ঘর থাকবে, মেঝেতে বিছানা থাকবে, একটা কুপি, একটা হারিকেন থাকবে। রোজ ভোরে মেঘেদের সাথে ধোয়া ওঠা কড়া লিকারে চা খাবো। সকল যান্ত্রিকতা, প্রযুক্তি নির্ভরতা থেকে নিজেদের দূরে রাখবো। বৃষ্টির রাতে ছাদের ওপর পড়া বৃষ্টির ঝুপঝুপিয়ে শব্দে এই শক্ত বুকটাকে লেপটে যাব আর এই বুকটা দেব। হাঁপাতে হাঁপাতে করা এই অদ্ভুত সুন্দর আবদারটিতে দর্পণের অবাধ্য অনুভূতিরা ফের আশকারা পায়। মুচকি হেসে পেশাগত শক্ত কণ্ঠে বলল, রজার দ্যাট ম্যাম। পেশাগত কণ্ঠ শুনতেই আদুরে মেয়েটি ক্ষিপ্ত খরগোশের ছানা নেই খামচে দিল বক্ষপটের স্ফীত মাংসপেশি। কাঠখোট্টা মেজরটি গা দুলিয়ে হেসে উঠল। বক্ষ মাঝে থাকা হাত দুটো দুহাতে আঁকড়ে দর্পণ ঘুরে দাঁড়ায়। নাকের ডগায় ঘাম জমেছে। ফর্সা আদলে লালাভার ঘন আগমনে মেয়েটিকে সুন্দর লাগছে। মেয়েটি নেত্রদয় চঞ্চল, এত ছোটাছুটি করেও শান্ত নেই। মেয়েটির এই নব পরিস্ফুটিত সৌন্দর্য চোখ মুদে নিতে নিতেই পকেটে ঢুকিয়ে রাখা ফোনটিকে সিয়াসের সামনে তুলে ধরল। ফোনে লক ইউজ করো না কেন? বুড়ো আঙ্গুলের সাহায্যে মেয়েটির নাকের ডগায় ঠোঁটের উপরিভাগের ঘাম মুছতে মুছতে জিজ্ঞাসা করল দর্পণ। সিয়াসা চঞ্চল নয়ন স্থির হয়ে শ্যামলাটে মুখশ্রীতে। চোখাচোখি হলে উদ্যোগে চোখ সরিয়ে নেয় সিয়াসা, লজ্জাবনত চেহারা লুকাতে।
লজ্জায় পড়ে কোনো অদ্ভুত আচরণ না করে বসে। তবে তার লজ্জাকে পুরোপুরি অদেখা করল দর্পণ। শীতল কণ্ঠে কমান্ডের সুরে বলল, টার্ন অ্যারাউন্ড। হাতের উল্টো পিঠ দিয়ে অস্থিরভাবে এলোমেলো চুলগুলো সরতে সরতে সিয়াসা দর্পণের কমান্ড ফলো করে পিছু ঘুরে গেল। সাথে সাথে রেশমের ন্যায় মসৃণ চুল রুক্ষ হাতের আনাগোনেই পাওয়া গেল। নিজকর্মে ব্যস্ত দর্পণ আবারও জিজ্ঞাসা করল একই প্রশ্ন। ফোনে লক ইউজ করো না কেন? আমার ফোন কেউ ধরে না, আর এই ফোনটাতে গুরুত্বপূর্ণ কিছু নেই। এটা রেগুলার কর্মক্ষেত্রে ইউজ করার জন্য ব্যবহার করি। ব্যক্তিগত সবকিছু বাসার ফোন আর পিসিতে আছে। ওহ, তবুও প্রাইভেসি মেনটেন করা উচিত। বলা তো যায় না কারোর তোমার ব্যক্তিগত নয় পেশাগত তথ্যের প্রয়োজন পড়ে। আমি ফোনে লক সেট করে দিয়েছি, এখন থেকে ইউজ করার অভ্যাস করে নাও। অদক্ষ হাতে এলোমেলো মুখের উপর পড়ে থাকা চুলগুলো সরিয়ে একগুচ্ছ করে কুলু ক্লিপের সাহায্যে আটকে দিতে দিতে বলল দর্পণ। সিয়াসা বাধ্যগত মেয়ের মতো মাথা নেড়ে সাই জানায়। পরপরই উৎকণ্ঠা মিশ্রিত কণ্ঠে জিজ্ঞাসা করল, কি পাসওয়ার্ড দিয়েছেন? ফাইন্ড আউট করো। হিন্টস দিন, না হলে বুঝবো কি করে? আওয়ার ফার্স্ট স্পেশাল ডে রিলেটেড। প্যান্টের পকেটে হাত গুজে ভুরু নাচিয়ে বলল দর্পণ। সে বেশ মজা পাচ্ছে সিয়াসাকে বিভ্রান্ত করে। তবে তার সকল মজা উবে গেল সিয়াসার পরবর্তী কথায়। চোখে মুখে একরাশ হতাশা অন্ধকার ছেয়ে গেল। আমাদের ফার্স্ট স্পেশাল দিনের সাথে রিলেটেড মানে আন্ডারওয়্যার? সিয়াসা কপাল কুঁচকে তাকিয়ে জিজ্ঞাসা করল। দর্পণ হতাশা মিশ্রিত কণ্ঠে জিজ্ঞাসা করল, তুমি আমার আন্ডারওয়্যার কেটেছো, সেটা তোমার জন্য বিশেষ দিন? আমি তোমাকে প্রপোজ করলাম, সেটা কোনো বিশেষ দিন না তোমার জন্য। সিয়াসা জিভ কাটল। সে এত গুরুত্বপূর্ণ দিনটার কথা মাথায় আনলো না কিভাবে। সে বোকা বোকা হেসে বলল, দুষ্টুমি করেছি মেজর, দিন ফোনটা আমি খুলে দিচ্ছি। ডানে বামে মাথা নাড়ল দর্পণ। ফোনটা এগিয়ে দিলে সিয়াসা ফটোফট ফোনের লক খুলে দর্পণের মুখের সামনে তুলে ধরল। সিয়াপন দিতেই খুলে যায় লক। দর্পণ হতাশ চিত্তে উল্টো দিকে হাতটা ধরল। পেছন থেকে মেয়েটি পুরুষটির এমন অবজ্ঞায় খানিক চেঁচিয়ে বলতে লাগলো, এই যে কাঠখোট্টা মেজর, শুনুন, মেলার শাড়ি পরা মেয়েদের দিকে একটুও তাকাবেন না। আপনার জন্য সব নারী হারাম, আমি একমাত্র হালাল। তাই তাদের দিকে তাকালে আল্লাহ পাপ দেবে, পাপ। আর আমি যদি 3 বুড়োকে এই কথা বলি তবে আপনাকে চাকরি থেকে আউট করে দেব। আলগোছে মৃদু হেসে উঠল দর্পণ। ঘন্টা দুয়েক আগে মেয়েটির হুমকি ধামকি স্মৃতিচারণ করে। সেটাই তাদের শেষ সাক্ষাৎ ছিল। ওই ঘটনার পরে মেয়েটির সাথে আর কথা হয়নি। মেয়েটি কি খুব ভয় পেয়ে গিয়েছে? এখন কি অবস্থায় রয়েছে? এমন হাজারো প্রশ্ন মনে উকিঝুঁকি মারছে। কানে অনবরত টাইপিংয়ের শব্দে খানিক বিরক্ত হয়ে উঠল দর্পণ। পকেট থেকে ইয়ারফোন বের করে কানে দিল। শাঙ্কু নদীর তীরে হওয়া হামলার ব্যাপারে সে আগে থেকেই জানত, বিধায় দুর্বৃত্তদের নিজের আয়ত্তে আনতে বেগ পেতে হয়নি। সামরিক বাহিনীর সদস্যরা নিজেদের দায়িত্ব পালন করতে গিয়ে 2 জন আহত হয়, তারা হাসপাতালে রয়েছে। আর জনসাধারণেরও তেমন ক্ষয়ক্ষতি হয়নি। তবে আশফাকের আগমন দর্পণের জন্য ঝামেলার সৃষ্টি করেছে। তার ওই লোকটিকে জীবিত উদ্ধার করা প্রয়োজন ছিল, কেননা সে নিশ্চিত ওই লোকটি ট্রাই-7-এর সাথে ওতপ্রোতভাবে জড়িত। কেসের গতিবিধি নতুন এক দিশা খুঁজে পেত। আর তাছাড়া ওই খুনের জন্য তাকে জবাবদিহিতা করতে হবে। তার থেকেও বড় কথা, আগন্তুক লোকটি যদি ওই কেসের গুরুত্বপূর্ণ কেউ হয়েও থাকে তবে ছিয়াশা বিপদে রয়েছে, সঙ্গে তার পরিবারও। কপালে হাত ঘেঁষতে ঘেঁষতে সে সরু দৃষ্টিতে সামনে টাইপিংরত 3 জন যুবকের দিকে নিবদ্ধ করল। সে বর্তমান ক্যান্টনমেন্ট থেকে কিছুটা দূরে 4 তলা শ্যাওলার আস্তরণ পড়া পুরোনো একটা বিল্ডিংয়ে 2 তলার একটি ব্যাচেলর ফ্ল্যাটে রয়েছে সে। এখানে বুয়েটে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়া 3 জন যুবক থাকে, যাদের নাম তালহা, মঈন, রিদওয়ান। সবসময় নয়, প্রায়শই থাকা হয় এখানে। এমনি সময় ঢাকাতে থাকে, যখন জরুরি তলব পায় তখনই এখানে আসে। এই ফ্ল্যাটটা পেতেও কম কাঠখড় পোড়াতে হয়নি তাদের। কোনো বাড়িওয়ালা ব্যাচেলরদের বাসা ভাড়া দেবে না, কেননা তারা সকলে সচেতন বাবা। তাদের সকলের কন্যা সন্তান রয়েছে।
এই বাড়িওয়ালারও রয়েছে 4 কন্যা সন্তান, কিন্তু বাড়িওয়ালা পুরনো চিন্তাভাবনার লোক। তার কাছে টাকা ম্যাটার করে, ব্যাচেলর না বিবাহিত সেটা ম্যাটার করে না। যার ফলস্বরূপ বাড়িওয়ালার মেজ মেয়ে 3 জনের মাঝে বসা ফর্সাগণে দুরন্ত মেধার অধিকারী তালহার গার্লফ্রেন্ড, মেজ মেয়ে মইনের গার্লফ্রেন্ড। কয়েকদিন যাবৎ বাড়িওয়ালার ছোট মেয়ের সাথে রিদওয়ানের বেশ ভাব নজরে আসছে। আজ রাতেই তারা ঢাকা থেকে বান্দরবনে এসেছে দর্পণের জরুরি তলবে। দর্পণ ঢাকায় কর্মরত অবস্থায় এই 3 জনের সাথে পরিচয় হয়। সেমিস্টার ফি পরিশোধ করার লাস্ট ডে। সেমিস্টার ফি পরিশোধ করতে না পারে ভবঘুরে হয়ে টঙের দোকানে এসে বসেছিল। চোখে মুখে হতাশা নিয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছিল কিভাবে শোধ করবে সেমিস্টার ফি। তখন ওই এলাকাটিতে অভিযান চালানোর জন্য নিরাপত্তা বাহিনীর লোকেরা তদারকি করছিল। তখনই প্রযুক্তিগত এক সমস্যার সৃষ্টি হয় দর্পণের নেটওয়ার্ক সিস্টেমে, যা ওই 3 জন খুব ইজিলি সলভ করে দেয় দর্পণকে। পরবর্তীতে তাদের আর কোনোদিন সেমিস্টার ফির টেনশন ভবঘুরে হয়ে ঘুরতে হয়নি। সেই থেকে তারা সামরিক বাহিনীর হয়ে কাজ করে। তাদের একটা প্রফেশনাল নাম রয়েছে, হোয়াইট হ্যাট হ্যাকার্স। প্রায় 1 ঘন্টা বাদ তালহা একটা প্রিন্টেড কাগজ দর্পণের দিকে এগিয়ে দিল। 2 নম্বরের মালিক একজনই দাদা। রেজিস্ট্রেশন করার নাম হচ্ছে সাইদ চৌধুরী, ফাউন্ডার অফ আশা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। আর এই সিমটা রেজিস্ট্রেশন করা হয় আপনাকে SMS পাঠানোর ঠিক 1 ঘন্টা আগে। এরপরে আর কখনো নাম্বারটি ব্যবহার করা হয়নি। আরেকবার ব্যবহার করা হয় আজ ভোর 4:49-এ। আপনার ফোনে আজকের মেসেজটি এসেছে ঠিক 4:49-এ। আশা করি আপনার কাজ হয়েছে। দর্পণের ওষ্ঠপুটে শ্লেষাত্মক হাসির দেখা মিলল। সে মাথা নেড়ে তালহাকে সায় জানায়। তার প্রথমেই সন্দেহ হয়েছে এটা সাইদ চৌধুরী হবে। তার ক্ষমতাকে টালতে পারবে এই ক্ষমতা বর্তমান সেনাপ্রধান ছাড়া আর কারোরই নেই। বর্তমান সেনাপ্রধান তাকে বাধা প্রদান করবে না। বাকি রইল আশফাক আহমেদ, যার মুখ নিশ্চিত একটা কমান্ড এখনও সকল সেনা কর্মকর্তা মানতে বাধ্য। এতটা পাকাপোক্ত অবস্থান তার বাংলাদেশে সামরিক বাহিনীতে। সে কাগজটি নথিপত্রের মধ্যে রেখে তালহা আর মইনের উদ্দেশ্যে বলল, তোমাদের 2 জনের কম্পিউটারের বেহাল অবস্থা, এটা বদলাচ্ছ না কেন? এটা নাকি চার্ম দাদা, এখনও ভালো সার্ভিস দেয়, কাজ করে শান্তি পাই। তবুও রাষ্ট্রীয় কাজে যুক্ত হলে তোমায় সবকিছু নিট অ্যান্ড ক্লিন, যান্ত্রিক ত্রুটিহীন রাখতে হবে। নতুন ভার্সন নিয়ে যাও দুজনে, কাল সকালে আমি পেমেন্ট করে দেব। আপনার থেকে পারিশ্রমিক নেব এটা ভাবলেন কি করে? তালহা কপট রাগ দেখিয়ে বলল, যখন থেকে সক্ষম হয়েছে তখন থেকে তারা দর্পণের থেকে পারিশ্রমিক নিতে চায় না। কিন্তু দর্পণ যেন সকলের কথার ঊর্ধ্বে। দর্পণের ভাবভঙ্গি গম্ভীর হয়, গমগমে স্বরে বলল, নিজের ট্যালেন্ট ব্রেনকে সম্মান করতে শিখো, এটা অনেক মূল্যবান। কেউ তোমার এই মহামূল্যবান সম্পদকে বিনামূল্যে ব্যবহার করবে সেই সুযোগ কখনো কাউকে দেবে না। তাহলে তোমার এই ট্যালেন্ট মেধাকে তুচ্ছ করা হবে। তাদের কাছে তোমার এবং তোমার মেধার কোনো মূল্যই থাকবে না। তালহা দীর্ঘশ্বাস ফেলে মাথা জাগায়। দাদার সাথে তারা কখনোই পেরে ওঠে না। রিদওয়ান মুখ ছোট করে তাকায় দর্পণের দিকে, নাটকীয় ন্যাকা সুরে বলল, আমার দিকে তো আপনার একটুও খেয়াল নেই দাদা। মানলাম আমি 6 মাস আগেই নতুন একটা নিয়েছি, তবুও দাদা তো দাদা হয়, তাই না? নতুন আর পুরনো সয় না। নতুন যতই থাকুক না কেন, দাদার দেওয়া কোনো জিনিসের তুলনা হয় বলেন? দর্পণ সরু দৃষ্টি নিক্ষেপ করলো রিদওয়ানের দিকে। রিদওয়ান অসহায় দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। পরক্ষণে আলতো হেসে রিদওয়ানের চুলগুলো এলোমেলো করে দিল বা হাতে। মৃদু কণ্ঠে বলল, 3 জনে 3টা নিয়ে নিস, আমি অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেব। রিদওয়ান হৈ হৈ করে উঠল। তার গিফট নিতে খুব ভালো লাগে, দর্পণের কাছ থেকে নিতে আরও বেশি ভালো লাগে। কখনো কিছু নিয়ে বাধা দেয় না, তাই নিজ ভাইয়ের মতো শখে আহ্লাদে অধিকার খাটিয়ে আবদার করা যায়। অজানা কারণে আশরাফ ছোটবেলা থেকেই সাধারণ বাচ্চাদের মতো বড় হয়েছে। একজন ফিউচার আর্মিম্যান হিসেবে কখনোই তাকে ট্রেন করা হয়নি, তাই মারামারি কাটাকাটি নামক শব্দগুলো তার হিস্ট্রিতে নেই। তবে 2-1টা চট থাপ্পড়ের রেকর্ড আছে। সিয়াসা ছোটবেলায় স্কুলে গেলে সহপাঠী এক বাচ্চা তাকে ভয় দেখাতো, মারত। সে বাসে এসে অনেক কান্নাকাটি করত, স্কুলে যাবে না। সেবার প্রথম আশরাফ ওই বাচ্চাটির গায়ে হাত তুলেছিল। তার ভাগ্নির সাথে
নো কম্প্রোমাইজ। পরবর্তীতে অনুতপ্ত হয়েছিল সেই কাজের জন্য। সিয়া যদি তার ভাগ্নি হয় তাহলে ওই মেয়েটিও তার ভাগ্নি, অবশ্য সেও আদরের। এই বিষয়টা সিয়াশা উপলব্ধি করতে পেরে মামাকে দিয়ে সরি বলিয়েছি মেয়েটির কাছে। সেই মেয়েটি হলো নমিতা, যে এখন সিয়াশার প্রাণপ্রিয় বান্ধবী। তারপর থেকে এমন ঘটনা বিরল। তবে গতকাল সে ওই আগন্তুকের কথাগুলো শুনেছে। তন্মধ্যে গা শিউরে ওঠা সেই বাক্যটি, যার জন্য সে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। এতদিন সিয়াশাকে ছবিতে দেখেছি, বাস্তবে তার মায়ের থেকেও সুন্দরী। তার মানে সে আশাকেও চেনে এবং সিয়াশার উপরও নজর রাখে। ভয় দানা বাঁধে মনে, তাই তো একেবারে নিঃশেষ করে দেয়। তবুও ভয় যেন থেকে যায়। এর পেছনে যারা আছে তারা যদি এবার ক্ষিপ্ত হয়ে সিয়াশার কোনো ক্ষতি করে। পুরোটা রাত চোখের পাতা এক করতে পারেনি সাইফের মাথা ছিঁড়ে যাচ্ছে চিন্তায়। বিছানায় চোখ বন্ধ করে চিমুনি দিয়ে শুয়ে আছে আশরাফ। ঘুম না হলেও চোখ বুজে আছে। আপাতত একটু হ্যাং আউটের প্রয়োজন। শাড়ির আঁচলের মুখ মুছিয়ে মিনময়ী ভর্ত মুখশ্রীতে দরজার ফাঁক দিয়ে ঘরের ভেতর উকি দিল। ঘরের নিস্তব্ধতা ভেঙে এসির শাঁসা শব্দ ভেসে বেড়াচ্ছে। পদ্মগুলো দেওয়া, ড্রিমলাইট, এসি, ফ্যান এখনো চলছে। তার মানে আশরাফ এখনো ঘুমিয়ে আছে। সে তড়িঘড়ি করে ঘরে ঢুকে গেল, পা টিপে টিপে। লোকটার সব কথা উল্টাপাল্টা, বেহুদা কথা। একটাও তার মানতে ইচ্ছে করে না। বলে হলো নাকি তাকে রোজ সকালে ঘুম থেকে উঠিয়ে তার সামনে শাড়ি পরতে হবে? পরবে না। তাই তো ভোরের দিকে যখন আশরাফ ঘুমিয়েছিল তখন সে চুপি চুপি শাড়ি পরে বেরিয়ে গিয়েছে। সে পা চালাই হাতে নড়বড়ে চায়ের কাপ। চা বলতে কষ্ট হচ্ছে মিনময়ীর, দুধ বলতে ইচ্ছে করছে, কিন্তু চা পাতার কারণে বলতে পারছে না। এই এক কাপ চায়ে যত দুধ চিনি রয়েছে তা দিয়ে তাদের ঘরে সকলে মিলে 3 দিন দুধ চা খেতে পারবে। যদি একটু পানি পানি হবে সেটা কোনো ব্যাপার না, দুধ চায়ের রং আসলেই হবে। সে অতি সাবধানে চায়ের কাপটা রেখে ঘর থেকে বের হয়ে যায়, কিন্তু ষাঁড়গরুর চিৎকারে বুকের ভেতরে চেপে রাখা আতঙ্ক নাড়াচাড়া দিয়ে উঠতে সে চমকে ওঠে। এই মেয়ে দাঁড়াও। মিনময়ী ভয়তে চোখে আশরাফের এলোমেলো মুখের দিকে তাকায়। তার দিকে তাকিয়ে আছে আশরাফ, তবে মুখ অস্বাভাবিক রকমের গম্ভীর। তুমি আমায় ইগনোর করলে কেন? কই না তো, আমি কাজ করছিলাম তাই তাড়াতাড়ি হাঁটছিলাম। আশরাফ শান্ত দৃষ্টি নিক্ষেপ করল মিনময়ীর দিকে। কাঁথা সরিয়ে বিছানা থেকে নেমে সোজা দরজার কাছে মেয়েটির সামনে চলে গেল। বাহাতে ডোর লক করতেই তার চোখে পানি আসার উপক্রম। এ লোক পেলে তাকে খপ করে ধরে আর ধমকায়। তোমার কত বড় সাহস! আমার ঘরে খাচ্ছ, পড়ছো, আমার বুকে ঘুমিয়ে আমায় ইগনোর করো। তোমার এই ছোট্ট ইঁদুর ছানার কলিজাটায় এত সাহস আসে কোত্থেকে? মিনময়ীর গায়ে বাঁধে আশরাফের কথা। সে গম্ভীর থমথমে মুখে তারা কথা বলে বসলো। আমি কি ইচ্ছে করে আপনার ঘরে থাকছি, পড়ছি? পরিস্থিতির কারণে বাধ্য হয়ে থাকছি, নয়তো আমার কোনো শখ নেই কারো ঘরে উড়ে এসে জুড়ে বসার। আর আমি ইচ্ছে করে আপনার বুকে ঘুমাই না, আপনার অপমান হয় বলেই ঘুমাই। এই তো মনের কথা বেরিয়ে এসেছে। তুমি তো বাধ্য হয়ে থাকছো এখানে আমার সাথে। আমি তো বড়, আমার সাথে থাকতে তোমার রুচিতে বাধে। তোমার তো প্রয়োজন কচি জোয়ান ছেলে। আপনি অনেক কথা পেঁচাতে জানেন। আমি এসব কখন বললাম? আপনি কথায় কথায় থাকা খাওয়ার খোঁটা দেন, তাই তো বলেছি যে আমি বাধ্য হয়ে থাকছি। তুমি কি ভেবে বলেছো সেটা আর আমায় বলে বোঝাতে হবে না। যেই মেয়ে বিয়ে রাতে নিজের স্বামীকে বুড়ো বলে, তার মনে কি চলে তা আমার জানা রয়েছে। আমি বুড়ো তাই আমাকে ইগনোর করা হয়। আমি বুঝি না ভেবেছ? অনেক হয়েছে নেংটি ইঁদুর ছানা, আমার ঘরে থেকে আমায় অপমান করা। আমি আর বরদাস্ত করব না। এই নেংটি ইঁদুর ছানাকে যে কটা মিলে আমার গলায় ঝুলেছে সব কটাকে জবাবদিহি করতে হবে, তোমার বাবাকেও করতে হবে। আশরাফ মেকি তেজ দেখিয়ে বলল। সহসা মিনময়ী ভীত হলো। তার বাবাকে জবাবদিহিতা করতে হলে বাবা যে অনেক কষ্ট পাবে। তার বাবা মায়ের শিক্ষা নিয়ে প্রশ্ন উঠবে। বাবা যে আর সহ্য করতে পারবে না। আবার শ্বশুরবাড়ির লোকেরা কম কটু কথা শোনায় না। প্রায়শই আপার আর বাবাকে কান্না করতে দেখেছে। চোখ দুটো টলমলে হয়ে উঠল। একটু আগের কথা তেজ হারিয়ে গেল। মাথা নত করে বলল, বাবাকে কেন জবাবদিহিতা করতে হবে? করব না? এমন একটা মেয়ে বিয়ে কেন দিতে গিয়েছে আর আমার গলায় বা ঝুলিয়েছে কেন? যেই মেয়ে কিনা স্বামীকে সম্মান করতে জানে না, স্বামীকে বুড়ো বলে, স্বামীকে অবহেলা করে, ভালোবাসে না। চিবিয়ে চিবিয়ে কথাগুলো বলতেই মেয়েটির একদম সন্নিকটে চলে আসলো আশরাফ।
মিনময়ী অনুরোধের কণ্ঠে মিনমিন করে বলল, বাবাকে এসব কথা বলবেন না, সে অনেক কষ্ট পাবে এসব কথা বললে। বাবার কোনো দোষ নেই, আমি আর এমন কোনো কাজ করব না। কেন বলতে পারবো না? তুমি করতে পারবে আর আমি বলতে পারবো না? একজন স্ত্রীর যা যা দায়িত্ব পালন করতে হয় তা কি তুমি করো? প্রত্যেক স্ত্রীর রোজ সকালে স্বামীর গালে চুমু দিয়ে ঘুম থেকে ওঠায়, স্বামীর জামা কাপড় গুছিয়ে দেয়, অফিসে যাওয়ার সময় তাকে তৈরি হতে সাহায্য করে, স্বামী কাজ থেকে ফিরলে তাকে ওই শাড়ির আঁচল দিয়ে মুখ মুছিয়ে দিতে হয়, আদর করে দিতে হয়, নিজের হাতে খাবার খাইয়ে দিতে হয়, স্বামীর আশেপাশে ঘুরঘুর করে, স্বামী স্ত্রী একসাথে গোসল করে, এক পাতে ভাত খায়। এগুলো কি তুমি করো? করো তো না। না না, আর সহ্য করব না আমি। অনেক অপমান সহ্য করেছি, আর না। এবার আমি সালিশ ব্যবস্থা না করে চুপ বসবো না। আশরাফ জেদি গলায় বলল। সহসা মিনময়ীর টলমলে আখি জোড়া ছেড়ে দেয়, ফুপিয়ে কেঁদে ওঠে। তার কারণে ভরা সমাজে বাবা মায়ের শিক্ষার প্রশ্ন উঠলে বাবা মা মরে যাবে, তাদের মাঝে আর শক্তি নেই। আশরাফ দৃষ্টিকোণ শীতল করে মেয়েটির কান্নারত মুখ দেখে। এতক্ষণ মজার ছলে মেয়েটিকে ভয় দেখাচ্ছিল, বুঝতে পারেনি কেঁদে দেবে। মিনময়ী কাঁদতে কাঁদতে বলে,